জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডি যে পরীক্ষাটা হচ্ছে তার ম্যাথের কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? যেগুলো কোশ্চেন তোমাদের সেকেন্ড ফেজে অলরেডি চলে এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে। আজকের ক্লাসে কোশ্চেনগুলো একটু ক্যালকুলেটিভ টাইপের আছে, ঠিক আছে? তো তোমরা সেই প্রশ্নগুলো এখান থেকে সলভ করে নাও। তারপর আমি এই ক্লাসের পিডিএফ আমার টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কোশ্চেনটা নিয়ে পরীক্ষাতে দিতে যাওয়ার আগে, মানে যাদের 8 তারিখ 9 তারিখ পরীক্ষা আছে, মোটামুটি 3-4 বার প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? এখন থেকে যেগুলো তোমাকে দিব, প্লাস প্রিভিয়াস যেগুলো তোমার যে ভিডিওগুলো আপলোড করা আছে সেখান থেকেও তোমরা ম্যাথের ক্লাসটা অন্তত করে যাও, ঠিক আছে? একদম সেম প্যাটার্নের ম্যাথ তোমরা ওখানে গিয়ে দেখতে পাবে, খুব কম সময় তোমাদের করে নেবে। মেন কাজ তো তোমার টাইম ম্যানেজ করা না। এখান থেকে তোমরা যদি শিখে নাও, ওখানে গিয়ে তোমার টাইম কম সময় তোমরা করে নিতে পারবা, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো কি বলেছে, যদি এ এর মান 20%, বি এর মান 30% এবং সি এর মান 1/6 হয়, তাহলে এ বি সি এর মান বের করতে বলেছে। দেখো এরকম প্রশ্ন তোমাকে কি করবা, সবার প্রথমে পার্সেন্টেজ যেটা থাকবে না সেটাকে ভগ্নাংশে পরিণত করবা, ঠিক আছে? প্রথম কাজ এটা হবে, ভগ্নাংশে পরিণত করার পর ফ্র্যাকশনটাকে উল্টে দিবা, দিয়ে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। মানে যেমন এ এর যদি আমি 20% বলি, এ ইস টু বি ইস টু সি আমাকে বের করতে বলেছে। এ কত বলেছে? 20%। 20% যদি হঠাৎ হয় নিচে কি 100 লিখতে হয়। ইস টু বি দেখো বলেছে 30%। 30%কে মানে ভগ্নাংশে করতে গেলে নিচে 100 করতে হবে। আর সি আমাকে বলে দিচ্ছে দেখো 1/6, তাই তো? এবার কাটো, এই 20 দিয়ে এটা কেটে যাবে কত? 5 বার। এটা শূন্য দিয়ে এই শূন্য কেটে যাবে, 1/6 মানে থাকলো কত এখানে? 1/5 ইস টু 3/10 ইস টু 1/6, তাই তো? এবার কি বললাম, এই ভগ্নাংশটাকে উল্টে যদি দাও তাহলে তোমার এবিসি এর মান বেরিয়ে যাবে। তো ভগ্নাংশটা উল্টাও কি করে? উপরে 5 নিচে 1 ইস টু উপরে 10 নিচে 3 একটু উপরে 6 নিচে 1, তাই তো? এবার কি করবা, কি এই যে এল মানে হর যেটা আছে, হরের এলসিএম করবা। 3 1 1 এর এলসিএম করলে কি হবে? 3। এবার এই এলসিএমটা দিয়ে পুরো ভগ্নাংশটাকে তোমাকে গুণ করতে হবে, ঠিক আছে? তো পুরো ভগ্নাংশটাকে গুণ করি, দেখো 5-এর 1 দিয়ে 3কে গুণ করি কত আসবে? 15। তারপরে দেখো যদি 3-এর 10-এর 3 দিয়ে 3কে গুণ করি, এই 3 কেটে যাবে, উপরে কত থাকবে? 10। 6-এর 1 দিয়ে যদি গুণ করি, এই 1 দিয়ে 3 কেটে যাবে, 3 3 6 কত হবে? 18। তো 15:10:18 হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। অপশন নাম্বার ডি হচ্ছে দেখো সঠিক অ্যান্সার, ঠিক আছে? তো এই অঙ্কগুলো কি করবে, প্রথমে ভগ্নাংশে পরিণত করবে, ভগ্নাংশে পরিণত করার পর ভগ্নাংশের সঙ্গে উল্টে দিবে, ঠিক আছে? উল্টে নিচেরটা যেটা হর থাকবে সেটা এলসিএম করে টোটাল ভগ্নাংশটাকে এই এলসিএম দিয়ে গুণ করে যেতে হবে, ঠিক আছে? যেমন যদি কাটাকুটি গেল তো কাটাকুটি করবা, মোট কথা গুণ করতে হবে। এইভাবে তোমরা করতে হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, একটি ট্রেন একটি স্টেশন প্ল্যাটফর্ম অতিক্রম করতে 30 সেকেন্ড সময় নেয় এবং একজন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোককে পার করতে 18 সেকেন্ড সময় নেয়। ট্রেনের গতি 60 কিলোমিটার প্রতি ঘন্টা হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে? মিটারে আমাকে বার করতে বলেছে। দেখো, ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে, কোনো ব্রিজকে, কোনো সুড়ঙ্গকে পার করে, তখন ডিস্টেন্স আমরা কি ধরে নিই? ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এই ট্রেন মানে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে কত সেকেন্ড সময় নিয়েছে? 30 সেকেন্ড। তারপর বলছে ট্রেন যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটা লোককে পার করতে 18 সেকেন্ড সময় নিয়েছে। ট্রেন যখন কোনো সিঙ্গেল পিসকে পার করে তখন আমরা ডিস্টেন্স কি ধরে নিই? ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য। তাহলে এই ট্রেন নিজের দৈর্ঘ্যকে পার করতে কত সেকেন্ড সময় নিয়েছে? 18 সেকেন্ড। আচ্ছা তোমরাই বলো, ট্রেন যদি নিজেকে পার করতে 18 সেকেন্ড সময় নেয়, নিজেকে প্লাস মানে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যদি 30 সেকেন্ড হয়, তাহলে ট্রেন মানে শুধু প্ল্যাটফর্মকে পার করতে কত সেকেন্ড সময় নেবে? এখান থেকে এটা বাদ দিয়ে দাও, তো কত? 12 সেকেন্ড। এবার আমাকে কি জিজ্ঞেস করেছে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কি হবে? এই যে এটা হয়ে গেল কি টাইম। ডিস্টেন্স সমান সমান কি হয়? স্পিড ইনটু টাইম, তাই তো? ডিস্টেন্স আমাকে বার করতে হবে। স্পিড আমার কত দিয়েছে ট্রেনে? 60 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো 60 কিলোমিটার আমি প্রতি ঘন্টা লিখে দিলাম। এটা যেহেতু আমাকে মিটারে চেয়েছে, তাই এটাকে কি 5/18 দিয়ে আমাকে গুণ করতে হবে। আর কি বলেছে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মকে কত সেকেন্ডে পার করছে? 12 সেকেন্ডে। তো তুমি 12 দিয়ে এটাকে গুণ করে দাও। তো 6 বারে যদি কাটি, 3 6 3 18, 6 দুগুণি 12, 3 বারে এটা চলে গেল 20 বার। তাহলে কত হলো দেখো, 5 দুগুণি 10, 20 10-এ আমার 200 মিটার হয়ে গেল ট্রেনের, সরি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাই তো? আচ্ছা তোমাকে জিজ্ঞেস করতে যে ট্রেনের দৈর্ঘ্য কত, তাহলে তুমি কি করতা? কিছুই না, এই 60 আছে, 60 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যেত, ইন্টু 5/18 হয়ে যেত। এখানে যে আমি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দিয়েছি, এই জায়গাটাকে ট্রেনের নিজস্ব যে পার করতে সময় সেটা দিতে হতো 18। এই 18 কেটে গেল, কত হতো? 300। ঠিক আছে, এটা হয়ে যেত কি ট্রেনের দৈর্ঘ্য, এটা হয়ে গেল তোমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। যেহেতু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য চেয়েছে, তাই অপশন বি তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, এ পণ্যের দাম বি এর পণ্যের দামের চেয়ে 60% বেশি। এর পণ্যের দামে 25% বৃদ্ধি পেয়েছে, তারপরে 15% হ্রাস পেয়েছে।
এবং বি এর পণ্যের দামে প্রথমে 25% হ্রাস পেয়েছে, তারপর 80% বৃদ্ধি পেয়েছে। তো এ এবং বি এর পণ্যের চূড়ান্ত মূল্যের অনুপাত আমাকে বার করতে বলেছে, তাই তো? তো কি আছে, এ আছে আর কি আছে, বি। বলছে এ এর পণ্যের দাম বি এর পণ্যের চেয়ে 60% বেশি। বি যদি আমি 100 টাকা ধরি, এর থেকে যদি 60% বেশি হয় কত হবে? 160 টাকা এর দাম। এবার বলছে এর দামে 25% প্রথমে বৃদ্ধি পেয়েছে, তো 160 ছিল, যদি 25% বৃদ্ধি পায় তো কত লিখবো আমরা ফ্র্যাকশনে? 125/100, কারণ 100 হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস, 25% বৃদ্ধি পেয়েছে, তো 125 উপরে হবে। তারপরে কি বলছে 15% হ্রাস পেয়েছে, মানে 100% যদি টোটাল হয়, যদি 15% হ্রাস পায় তো কত বাঁচবে? 85% বাঁচবে। 85%কে ভগ্নাংশ করতে গেলে কি নিচে 100 করে দিতে হবে। এটার অনুপাত আমাকে বলেছে বি এর সাথে করতে। বি এর প্রথমে কি হচ্ছে, 25% হ্রাস পাচ্ছে, মানে 100 টাকা ছিল, 25% হ্রাস মানে কত হচ্ছে? 75। 75 যদি ভগ্নাংশ করি কত নিতে হবে? 100 ইন্টু, তারপরে 80% বৃদ্ধি পেয়েছে, মানে 180/100। এবার এটা কাটাকুটি করো, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো এই 100 দিয়ে এই 100 কেটে যাবে, এই 100 দিয়ে এই 100 কেটে যাবে, তাই তো? 25 বারে যদি আমি কাটি, 25×3 = 75, 25×5 = 125। 5 বারে এটা কেটে যাবে, 5 বারে এটা 5 দিয়ে কাটলো, এটা 20 বার, তাই তো? 20 বারে এটা কাটলো 8 বার, আর কাটবে তো 5 বারে এটা চলে গেল 17 বার, 5 বারে এটা চলে গেল 36 বার, 4 বারে এটা চলে গেল 2 বার, 4 বারে এটা চলে গেল 9 বার। তাহলে এখানে পাচ্ছে কত? 2 আর 17 মানে 34, এদিকে 3 × 9 মানে 27। তো চূড়ান্ত অনুপাত কত হবে তোমার? 34:27। অপশন নম্বর বি সঠিক অ্যান্সার হবে। কেমন? এইভাবে তোমাদের করতে হবে। দেখো কোশ্চেনগুলো একটু বড় বড় লাগছে দেখে, কিন্তু কিছুই না, শুধু কাটাকুটি করে যেতে হবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি 10x + 7y + 11 = 0 ও 30x - ky - 9 = 0 হয় এবং সমীকরণগুলির কোনো সমাধান না থাকে, তাহলে কে এর মান কত? দেখো এটা না অ্যালজেব্রার একটা টপিক আছে, লিনিয়ার ইকুয়েশন বলে, ওইখানকার অঙ্ক, ঠিক আছে? এখানে কি হয় বলতো, যখন সমীকরণের কোনো সমাধান থাকে না, তখন করতে হয় কি, a1/a2 = b1/b2। এবার এটা এলো কোত্থেকে? দেখো দুটো সমীকরণ এখানে দেওয়া আছে, 10x + 7y + 11, আর নিচে আরেকটা কি দেওয়া আছে, 30x, ঠিক আছে, - ky - 9, এটা দেওয়া আছে। এটা হয়ে গেল তোমার a1, এটা হয়ে গেল তোমার a1, এটা হয়ে গেল b1, এটা হয়ে গেল c1, ঠিক আছে? তিনটাকে আমি তিনটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এটা হয়ে গেল a2, এটা হয়ে গেল b2, আর এটা হয়ে গেল c2। এবার বলেছে যখন সমীকরণগুলো সমাধান হয় না, যখন সমাধান হয় না তখন কি রকম ইকুয়েশন হয় জানো? a1/a2 = b1/b2 নট ইকুয়াল টু c1/c2, ঠিক আছে? এবার যেহেতু আমাকে কে এর মান জানতে চেয়েছে, এবার কে কোথায় আছে? তোমার এখানে আছে। আমরা এই দুটো মান থেকে বের করে নিতে পারি, মানে অ্যাকচুয়ালি যখন সমাধান হয় না তখন এটাই তোমাকে বের করতে হয়, ঠিক আছে? মনে রাখবা, যখন এইরকম অঙ্ক থাকবে যে সমীকরণের কোনো সমাধান নেই, তখন তুমি কি করবা? এটা তো বুঝতে পারলে না? এবার আমি তোমাকে বুঝে দেবো কি করতে হবে, পরীক্ষাতে তুমি কি করবা। দেখো কি বলেছে, সমীকরণের কোনো সমাধান নাই, প্রথমটাকে ধরে নিবা a1, ঠিক আছে? 10 বাই এটা হচ্ছে a2 30 সমান b1 কত আছে 7, আর আমাকে বের করতে বলছে b2 কত আছে -k। দেখো এখানেও y আছে, এখানেও y আছে, কেটে যাবে, এখানেও x আছে, এখানেও x আছে, কেটে যাবে, তাই এগুলো আমি লিখছি না, কিন্তু আলটিমেট তো কেটেই যাবে না। নিচে কত আছে -k, এবার কেটে গেল, 0 দিয়ে 0 কেটে গেল, -k এর মান আমাকে পেয়ে গেলাম 3 7 21। তাহলে k সমান কত হবে? -21, তাই না? অপশন নম্বর এ তোমার সঠিক অ্যান্সার। তো বুঝতে পারলে কি করতে হবে, তোমাকে এত কিছু করার দরকারই নেই। কোথায় গেল ওই যে যত কিছু লেখা ছিল না, অত কিছু করার দরকারই নেই। তুমি ডিরেক্ট মনে রাখবে, যখন কোশ্চেন এরকম থাকবে, দুটো সমীকরণ দেওয়া থাকবে আর লেখা থাকবে সমীকরণের কোনো সমাধান নাই, মানে যেটা প্রথম সংখ্যা থাকবে আর দ্বিতীয় সমীকরণের প্রথম সংখ্যাকে উপর নিচ করে লিখবা, তারপরের সংখ্যাকে আর তারপরের সংখ্যাকে উপর নিচ করে লিখবা, দুটোকে সাথে তুলনা করে দেবা, অ্যান্সার পেয়ে যাবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে অভি একটি কাজ 50 দিনে সম্পন্ন করতে পারে, বরুণ অভির চেয়ে 25% বেশি দক্ষ, তারা একসাথে 8 দিন কাজ করে, বাকি কাজটি চারু একা 6.2/5 দিনে সম্পন্ন করে, তাহলে বরুণ এবং চারু কত দিনে মূল কাজের 75% কাজ সম্পন্ন করতে পারবে? দেখো এই অঙ্কটা ভেঙে ভেঙে করি, চলো। বলছে কি, বরুণ অভির চেয়ে 25% বেশি দক্ষ, ও এ আছে অভি, বি দিয়ে আমি ধরে নিলাম বরুণ, ঠিক আছে? বলছে বরুণ অভির চেয়ে 25% বেশি দক্ষ, মানে অভি যদি 100 হয়, বরুণ অভির চেয়ে 25%, মানে 100-র 25% কি হবে? 125। এবার এটাই কাটো, 5 25 বারে আমি যদি কাটি 5, 25 বারে আর কাটছে 4,
মানে কি হচ্ছে, অভির এফিসিয়েন্সি 4, বরুণের এফিসিয়েন্সি 5। বলছে কি একটি কাজ 50 দিনে সম্পন্ন করে। অভি একদিনে করে 4টা কাজ, ঠিক আছে? একদিনে করছে 4টা কাজ, তাহলে 50 দিনে কত কাজ করবে? 200 কাজ করবে টোটাল ওয়ার্ক। মানে আমি টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম আমি 200, ঠিক আছে? এবার বলছে কি তারা একসাথে 8 দিন কাজ করে, মানে কি অভি আর বরুণ 8 দিন কাজ করে। অভির এফিসিয়েন্সি 4, বরুণের এফিসিয়েন্সি 5। তো একদিনে কত কাজ করছে এরা? 5 4 9 এফিসিয়েন্সিতে কাজ করছে একদিনে। আর টোটাল কাজ করছে কত? 8 দিন। 8 নং কত? 72 দিন অলরেডি কাজ হয়ে গেছে। মানে কি 200 দিনের মধ্যে 72 দিনের কাজ হয়ে গেছে। তো বাকি আছে কত দিন? 10 থেকে যদি 2 বাদ দিই 8, এখানে চলে গেল 8, 1 চলে এলো 8, 20 থেকে যদি 8 বাদ দিই তাহলে হচ্ছে 12, মানে 128টা কাজ আমার বাকি আছে এখন, তাই না? বলছে এই যে বাকি কাজটা চারু 6 পূর্ণ 2 এর 5 দিনে করে। মানে চারু এই টোটাল কাজটা 5 6 30 দুগুনি 32, 32/5 দিনে করে। মানে টোটাল কাজটা যদি চারু 32/5 দিনে করে, তাহলে চারু একদিনে কটা কাজ করবে? দেখো 32 দিয়ে আমি যদি কাটি, 32 দ্বারা এটা কেটে যাচ্ছে কত? 4 দুগুনি 8, 4 3 12, 4 বার, 4 5 20। মানে চারু একদিনে 20টা কাজ করছে, তাই না? তাহলে চারুর এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম কত? চারুর এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম 20। তাহলে দেখো অভির এফিসিয়েন্সি পেয়েছি 4, বরুণের এফিসিয়েন্সি পেয়েছি আমি 5, আর চারুর এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম 20, ঠিক আছে? এবার বলছে তাহলে বরুণ এবং চারু কত দিনে মূল কাজের 75% করতে হবে? মূল কাজ কত আছে এখানে? আমার 200 আছে মূল কাজ। বলছে এর 75% কাজ, মানে 200-র 75% কাজ কাদের, কে করবে? বরুণ, বরুণ আর চারু। তো বরুণের কত আছে? দেখো 5 এফিসিয়েন্সি আছে, আর চারুর কত আছে? 20। মানে এরা দুজন যদি করে তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হবে? 25। এবার কাটো, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল। 25 বাড়িতে আমি কাটি, এটা কাটবো কত? 3। মানে কত হচ্ছে? 3 আমি পেলাম উপরে, 3 আর 2। টোটাল কাজ কত দিনে শেষ হচ্ছে আমার? 6 দিনে হচ্ছে আমার টোটাল কাজটা সম্পূর্ণ, মানে এই 75% কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে? অপশন নাম্বার সি তোমার সঠিক অ্যান্সার। দেখো এখানে আমি তোমাকে এইভাবে এইভাবে করলাম, তো তাই তোমার একটু টাইম লেগে গেল। তোমরা বাড়িতে এটা 3 4 বার এই সেটটা প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? দেখবো তোমরা ওখানে গিয়ে আরো তাড়াতাড়ি স্পিডে করতে পারবে, তাই না? আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে আমি এইভাবে এইভাবে করছি, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন দোকানদার একটি জিনিসের দাম এমনভাবে চিহ্নিত করে যে 28% ছাড় দেওয়ার পরও তার 12% লাভ হয়। যদি চিহ্নিত দাম 224 টাকা হয় তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত? তোমরা যারা আমার এই ম্যাথের প্রিভিয়াস ক্লাস দেখে হবা, আমি তোমাদেরকে দেবো একটা ফর্মুলা বলেছিলাম যে এমপি বাই সিপি সমান সমান 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট, ঠিক আছে? এই ফর্মুলাটা আমি তোমাকে পিছনে বললাম। এই ফর্মুলাটা কখন তোমার কাজ হবে? যখন তোমাকে মানে চিহ্নিত মূল্য এমপি দেওয়া থাকবে আর ক্রয় মূল্য জিজ্ঞেস করবে, বা ক্রয় মূল্য দেওয়া থাকবে আর মানে চিহ্নিত মূল্য জিজ্ঞেস করবে, প্লাস যখন তোমার প্রফিট আর ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া থাকবে, তখন এই ফর্মুলাটা তোমাদের মানে অ্যাপ্লাই করবা, যে কোনো অঙ্ক তোমার হয়ে যাবে, ঠিক আছে? দেখো আমাকে এখানে কি বলেছে? 244 টাকা দাম। তো দেখো এক সেকেন্ড, দেখো চিহ্নিত দাম আমাকে 244 টাকা দিয়ে দিয়েছে। 244 আমাকে ক্রয় মূল্য মানে সিপি জানতে চেয়েছে, সমান সমান দেখো পার্সেন্টেজ প্রফিট কত? 12%। তো 100-র সাথে আমি 12 যদি যোগ করি কত হবে? 112। আর ডিসকাউন্ট কত বলেছে? দেখো 28%, মানে হচ্ছে যদি 100 থেকে 28 বাদ দিই কত হবে? 72, তাই না? এবার চলো কাটাকাটি করো। আমি যদি কাটি, কত দিয়ে কাটবো? 2 দিয়ে কাটি। 5 দুগুনি 10, 6 দুগুনি 12, 2 বারে 12 দুগুনি 24, 2 দুগুনি 4, ঠিক আছে? এবার দেখো 8 দিয়ে যদি কাটি, 8 নং 72, 7 8 56, 7 বারে যদি কাটি, কাটছে 7 1 7, সরি 224 টাকা আছে এখানে, তাই না? ভুল হয়ে গেছে আমার, 1 সেকেন্ড। দেখো এমপি আমাকে বলে দিয়েছে কত? 224 বাই সিপি আমাকে বার করতে হবে। প্রফিট আমাকে দিয়েছে 12%, মানে 112, আর ডিসকাউন্ট দিয়েছে 28, মানে 72। এবার 112 দিয়ে কাটি, 2 বারে কেটে যাবে, এই দুটো কোনাকুনি গুণ হয়ে যাবে, তো কস্ট প্রাইস আমার কত হয়ে যাবে? 72 দুগুনি 144 টাকা, তাই না? সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার সি তোমাদের সঠিক অ্যান্সার। তো এই প্রশ্নটা, এই মানে ফর্মুলাটা তোমরা একদম মাথাতে সেট করে নাও, ঠিক আছে? আর এই টাইপের প্রশ্ন তোমাদের মানে নেক্সট শিফটে যারা দিবা দেখবো গ্যারেন্টি থাকলে এই প্রশ্নটা তোমাদের আসবে, কারণ এগুলো এই কোশ্চেনগুলো রিসেন্ট যেই সব পরীক্ষাগুলো তোমার লাস্ট ফেজে হয়েছে ওখানে প্রশ্নগুলো এসেছে। এই প্রশ্ন তোমাকে আগেও করিয়েছিলাম, তাই না? তো কি হবে? এমপি বাই সিপি সমান সমান উপরে থাকবে প্রফিট, নিচে থাকবে ডিসকাউন্ট। মানে প্রফিট মানে কি? উপরে তোমাকে এমনিও প্লাস করতে হবে, নিচে মাইনাস করতে হবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি ছাত্রাবাসে মোট 60 জন ছেলে
ষাট জন ছেলে ও মেয়ে আছে। ছেলেদের গড় বয়স 21 বছর, মেয়েদের গড় বয়স 24 বছর। যেখানে সকল ছেলে ও মেয়ের গড় বয়স 22 বছর 3 মাস। তো ছাত্রাবাসের ছেলেদের মোট সংখ্যা কত? এটা দেখো মিক্সচার অ্যালিগেশনের একটা অঙ্ক আছে। কি বলছে আমাদের এখানে, কি দিয়েছে, ছেলে দিয়ে দিয়েছে আর আমাকে দিয়ে দিয়েছে মেয়ে। বলছে ছেলেদের গড় বয়স 21 বছর, ঠিক আছে, মেয়েদের গড় বয়স 24 বছর, আর দুজনের গড় বয়স 22 বছর 3 মাস। তো এই 3 মাসটাকে আমি বছরে ভেঙে দিই। তো মাসকে যদি বছরে পরিণত করতে হয় কি করতে হয়, 3 দিয়ে ভাগ দিতে, সরি 12 দিয়ে ভাগ দিতে হয়। তো 3কে আমি যদি 12 দিয়ে ভাগ দিই, দেখো 3 একে 3, 3 4 12, মানে এটা সলিউশন করলে কত আসে, 4 22 88, একে 89, 89/4। চলো এটাকে আমি মিটিয়ে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি আমি 89/4। ঠিক আছে, এবার দেখো এইটা ফ্র্যাকশনে আছে, এগুলো নর্মালে আছে, তো এইটাকেও আমি নর্মালে করে দিই। তো এইটাকে নর্মাল করতে গেলে কি করতে হবে, এই যে মানে এর ফ্র্যাকশন ভাগটাকে এর সাথেও গুণ করে দিই আর এর সাথেও গুণ করে দিই। তো 4 একুশে কত হচ্ছে, 4 একুশে আমার হয় 84, আর 4 24 হয় 96। তো আমি এখন পেলাম কি, এইটা আমার এখন নতুন মান হয়ে গেল, আর এখান থেকে এই 4টা কি বাদ হয়ে গেল। এবার তুমি এটাকে কোনাকুনি যোগ বিয়োগ করো, 96 থেকে যদি 89 বাদ হয় কত হয়, 7, আর 89 থেকে 84 গেলে 5। মানে ছেলেদের সংখ্যা আমাকে দিয়ে দিয়েছে 7 অনুপাতে, মেয়েদের সংখ্যা দিয়ে দিয়েছে 5 অনুপাতে। এবার বলেছে কি ছাত্রাবাসে মোট 60 জন ছেলে ও মেয়ে আছে, কিন্তু আমার অনুপাতে কত আছে, 7 + 5, 12 অনুপাতের মান আমাকে দিয়ে দিয়েছে 60। তাহলে 1 অনুপাতের মান কত, 5। এবার কার জিজ্ঞাসা করে, ছেলেদের সংখ্যা জিজ্ঞাসা করে, ছেলে কত অনুপাতে আছে আমার, 7 অনুপাতে। তো এর সাথে তুমি 7 গুণ করে দাও, 5 7 35 জন ছেলে তোমার আছে, ঠিক আছে। অপশন নাম্বার ডি। তো এই অঙ্কগুলো এইভাবে তোমরা করে নিও, কেমন। এখানে আমি তোমাকে ভেঙে ভেঙে করাচ্ছি, তো তাই একটু লেট হচ্ছে। বাকি তোমরা প্র্যাকটিস করে নিও, ওখানে একদম উড়িয়ে দিবা, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, 4096 টাকা মূল্যের একটি হীরা 3 টুকরো করা হয়, যার ওজনের অনুপাত 5:2:1। যদি এর ওজনের ঘন অনুসারে দামের তারতম্য হয়, তাহলে ক্ষতি কত? মানে বলতে চাইছে কি, এই যে ওজন আছে, যেটা ওজনের কিউব, সেটা হচ্ছে তোমার প্রাইসের সমান। তো দেখো ওজন যখন হীরা যখন 3 টুকরো হওয়ার আগে কত ছিল, 5 2 7 একে 8, 8 ভাগে ছিল। কিন্তু যখন টুকরোটা হলো, এই 8টাকেই 3 টুকরো করা হলো। প্রথম ভাগে এলো কত, 5, দ্বিতীয় ভাগে 2, তৃতীয় ভাগে 1, তাই না। এবার বলেছে কি, এটার যে ওজনের যে কিউব সেটা প্রাইজের সমান, মানে 8 এর যখন মান, এটার কিউব কত হয়, 512 আমি পেয়ে গেলাম প্রাইস, যখন কি এটা হীরাটা যুক্ত ছিল। যখন হীরাটা ভেঙে গেল তখন কি হলো, প্রত্যেকটার কিউব করে দেবো, 5-এর কিউব 125, 2-এর কিউব 8, 1-এর কিউব 1, মানে 25 আর 8-এ 33 আর 1-এ 34। মানে যখন ভেঙে দিল তখন এটা বিক্রি হলো কত, 134 টাকায়, বুঝতে পারলে। বলেছে যে হীরার ওজনের যে কিউব সেটাও প্রাইসের সমান। দেখো যখন হীরাটা 3 টুকরো করা হয় তখন কি 5-2-1 অনুপাতে করা হয়। তাহলে যখন হীরাটা যুক্ত ছিল তখন টোটাল কত ছিল, 8 ছিল, সেটাকে ভেঙে 5-2-1 অনুপাতে করা হলো। যখন যুক্ত ছিল তখনও এটার যে ওজনের যে ঘন ছিল সেটাই প্রাইস ছিল। তো যখন যুক্ত ছিল প্রাইস কত ছিল, 512। কিন্তু যখন ভেঙে দেওয়া হলো তখন প্রাইস কত হলো, আমি 134। তাহলে ক্ষতি কত হলো দেখো, 12 থেকে 4 গেল 8, এখানে 1 চলে এলো, এটা 4, 11 থেকে 4 গেল 7, এখানে 1 চলে এলো 2, 5 থেকে 2 গেল 3, মানে 378 টাকা আমার ক্ষতি হলো। এবার আমি এই ক্ষতিটা অ্যাকচুয়াল এই প্রাইসটা পাবো কোত্থেকে, দেখো প্রথমে আমাকে দিয়ে দিয়েছে 4096 টাকার একটা মূল্যের হীরা ছিল। যখন হীরাটা যুক্ত ছিল তখন এই 512ই তোমার 4096 টাকার দামের সমান ছিল। তাহলে 512 অনুপাতের মান যদি 4096 হয়, তাহলে 1 অনুপাত কত, 8। তাহলে ক্ষতি কত হচ্ছে আমার, এর সাথে 8 গুণ করে দাও। তো 8 8-এ 64, 4 ইউনিট ডিজিট 4 হবে, মানে এটা বাদ এটা বাদ, এটারও 4 আছে এটারও 4 আছে। 8 8-এ 64, 4 হাতে থাকলো 6, 6 8-এ 48, সরি 8 8-এ 64, 64 6-এ 64 6 কত, ভুল হচ্ছে কিছু একটা, আচ্ছা সরি এটা তো টাকা আছে। 8 8-এ 64, 4 হাতে থাকলো 6, 7 8-এ 56, 56 আর 6-এ 22-এর 62, 2 হাতে থাকলো 4, এটাই একটা অপশন আছে যেটাতে সেকেন্ড ইউনিট ডিজিট 2 আছে, তাই না, 30 24। বুঝতে পারলে, এইভাবে তোমাকে অঙ্কগুলো করতে হবে, কেমন। এগুলো অঙ্কগুলোকে না আমি তোমাকে পিডিএফ দিয়ে দিব, পিডিএফটা নিয়ে এখান থেকে তো তোমরা শিখে নাও, তারপর পিডিএফটা 2-3 বার প্র্যাকটিস করো। পরীক্ষা দিতে যাওয়ার আগে যে কটা, মানে আমি সকালে একটা ভিডিও দিয়েছি, এখন একটা ভিডিও দিলাম, পরীক্ষা 8 তারিখের আগে আমি তোমাকে যতগুলো ভিডিও দেবো কিনা, প্রত্যেকটা অঙ্কগুলো খুব ভালো মতো করে যাও, কেমন। দেখবা সেম টাইপ থেকে তুমি ওখানে অঙ্ক দেখতে পাবা। চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 এবং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর লসাগু কত? দেখো সমীকরণ এটা দেওয়া আছে, এরকম করতে গেলে কি করতে পারো, 15 আছে তো 15কে এমন তুমি দুটো ভাগে ভাগ করবা যাতে 8 চলে আসে। তো আমি দেখতে পাচ্ছি 5 × 3 যদি করি 15 আসছে। 15, তার মানে কি 5 আর 3 করলে 8ও আসে, 5 3 গুণ করলে 15 আসে। তাহলে এই প্রথম সমীকরণের মান কি আসবে? এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 3। ঠিক আছে, এবার দেখো এটা এলো কি করে, এটা যারা তোমার জানো তাই তো ফাট করে তাহলে কত সেকেন্ডে বেরিয়ে যাবে। এখান থেকে কি আসবে? এক্স মাইনাস 3, যেহেতু 3 দুগুণী 6 আর 3 2 5 হয়ে যাচ্ছে, তো এক্স মাইনাস 3 আর কি আসবে? এক্স মাইনাস 2। এবার এটা লসাগু করলে দেখো যেগুলো কমন আছে সেটাও নিতে হবে, যেটা আনকমন আছে সেটাও নিতে হবে। এক্স প্লাস মাইনাস 5 আমি নিব, এক্স মাইনাস 3 থেকে একটা এক্স মাইনাস 3 নিয়ে নেবো আর এক্স মাইনাস 2 নিয়ে নেবো। এবার দেখো এই তিনটা যেখানে আছে সেটাই তোমার সঠিক অ্যান্সার, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 5। এটা তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, তবে এটা করতে কতক্ষণ সময় লাগলো? খুব বেশি হলে 10 থেকে 15 সেকেন্ড। এবার দেখো এর বেসিকটা দেখে নাও কেমন হয়। 1 সেকেন্ড। দেখো প্রথমটা আমাকে কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। ঠিক আছে, তো আমাকে না নিচে এমন ভাবে এই সংখ্যাটাকে ভাঙতে হবে যাতে আমি মানে এই সংখ্যাটাকে বিকল্প একটা সংখ্যা বার করতে হবে। দেখো 15কে যদি আমরা ভাগি তো কি 5 × 3 দিয়ে ভাঙতে পারি, 15 হয়ে যাচ্ছে। তো এই সংখ্যাগুলোকে আমি এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15। দেখো এই লাইনটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? এইটাকেই আমি দুই ভাগে ভেঙে রেখেছি, ভেঙে লিখলাম, তাই না? এবার দেখো এখান থেকে আমি এই দুটোকে প্রথমে মানে আলাদা করবো, এইটাকে আলাদা করব। তো এক্স যদি আমি এখানে কমন নিই এটার মধ্যে, তাহলে কি হবে? এক্স মাইনাস 5 চলে আসবে। আর এটা কি হয়ে যাবে? মাইনাস যদি 3 নিই তাহলে কি হবে? এক্স মাইনাস 5 চলে আসবে। তাহলে 3x মাইনাস 3 এর সাথে এক্স গুণ করলে মাইনাস 3x, আর মাইনাস 3 এর সাথে মাইনাস 5 গুণ করলে প্লাস 15 চলে এলো। এবার দেখো এক্স মাইনাস 5 এটা নিলাম, এই দুটো কমন আছে, তো এবার বাকি থাকলো কি? এক্স মাইনাস 3, এটা কবে নিয়ে নিলাম? এক্স মাইনাস 3। তাহলে প্রথমটা থেকে আমি কি পেয়েছিলাম? এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 3 পেয়েছিলাম। সেম আমাকে এই জিনিসটাকেও করতে হবে। এটা কেমন? 3 2 আছে, 3 × 2, তো এটা তো মাইনাস আছে, এটা তো মাইনাস আছে, এটা তো প্লাস আছে, এটা তো প্লাস আছে, তার মানে এটা কি হবে? এটাও হয়ে যাবে তোমার এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2। সেম এই প্রসেসেই চলে আসবে, তাই না? এবার তুমি বেসিকে তুমি ওখানে কেন করতে যাবে বলো? বেসিকে ওখানে করে লাভ আছে? বেসিকটা তুমি বাড়িতে শিখানো, এমন প্র্যাকটিস করো যখন এগুলো তোমাকে প্রশ্ন আসবে মুখে মুখে করে দিবা, তাই না? তো সঠিক অ্যান্সার কি? এ হয়ে গেল তোমার সঠিক অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, যদি এক্স এবং ওয়াই 3 4 7 এক্স ওয়াই সংখ্যা দুটির অঙ্ক হয় যাতে সংখ্যাটি 80 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়, তাহলে এক্স প্লাস ওয়াই এর সর্বনিম্ন মান কত? দেখো 80 দিয়ে যে সংখ্যাটা ভাগ যাবে সেই সংখ্যাটা আমার আর কি কি দিয়ে ভাগ যাবে? 16 দিয়ে ভাগ যাবে, 5 দিয়েও ভাগ যাবে, এই দুটো সংখ্যা দিয়েও ভাগ যাবে, তাই না? তার মানে দেখো যদি 3 4 7 এক্স ওয়াই এই সংখ্যাটাকে যদি আমাকে 80 দিয়ে ভাগ দিতে হয়, তার মধ্যে এই সংখ্যাটার মধ্যে কি একটা 5 আছেই। আর 5 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ দিতে হয় তার ইউনিট ডিজিট কি হতে হয়? হয় তাকে 0 হতে হবে, না হয় সেটাকে 5 হতে হবে। এই দুটোর মধ্যে একটা ইউনিট ডিজিট থাকে তাহলেই সেটা 5 দিয়ে ভাগ যাবে। এবার দেখো আমাকে এখানে বলেছে সর্বনিম্ন মান নিতে হবে। সর্বনিম্ন মানে কি? সব থেকে ছোট মান নিতে হবে। তো 0 আর 5 এর মধ্যে সব থেকে ছোট মান কি হবে? 0। তাহলে ওয়াই এর মান আমি নিয়ে নিলাম 0। কেমন? ওয়াই এর মান আমি নিয়ে নিলাম 0। এবার আমাকে সংখ্যা পড়ে থাকলো কি? দেখো 3 4 7 এক্স আর 0। এবার কি জানি, এবার আমাকে সংখ্যাটাকে 16 দিয়ে চেক করতে হবে। 16 দিয়ে চেক করার নিয়ম কি জানো? লাস্ট 4টা ডিজিট যদি 16 দিয়ে ভাগ চলে যায় তাহলে সংখ্যাটা 16 দিয়ে সম্পূর্ণভাবে ভাগ যাবে। তো আমি 16 দিয়ে ভাগ যাবো না, আমি 16টাকে ভেঙে দিলাম কি 8 × 2 এ ভেঙে দিলাম। ঠিক আছে, তো 2 দিয়ে ভাগ করার নিয়ম কি? যে সংখ্যাটাকে জোড় হতে হবে। আর লাস্টে 0 আছে মানে কি সংখ্যাটা জোড় আছে, তো এটা ভাগ যাবেই 2 দিয়ে। 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? লাস্ট 3টা ডিজিট তোমাকে 8 দিয়ে ভাগ যেতে হবে। তো দেখো এখানে আমাকে সর্বনিম্ন মান চেয়েছে। ঠিক আছে, তো অপশন থেকে আমি দেখো প্রথমে 2 যদি বসাই, তো 7 এক্স এর মান আমি বসালাম কি? ধরো 2 2 আর 0। তো এটাকে 8 দিয়ে যদি কাটি, 8 দিয়ে পুরোটা কেটে যাবে, 8 9 72। মানে কি এই পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে, মানে এক্স এর মান সর্বনিম্ন মান কি নিলাম আমি? 2। বাবাকে এক্স প্লাস ওয়াই এর মান জিজ্ঞেস করেছে, এক্স এর মান আমি নিয়েছি 2, ওয়াই এর মান পেয়েছি 0। তো 2 0 কত হবে? 2। সঠিক অ্যান্সার কি হবে? 2। এবার দেখো এখানে যদি তুমি 6ও রাখো কিনা তাও সংখ্যাটা কিন্তু 8 দিয়ে বিভাজ্য হবে, কিন্তু আমাকে যেহেতু এখানে সর্বনিম্ন মান নিতে বলেছে তাই আমি 2 নিয়েছি। ঠিক আছে, যদি এখানে ম্যাক্সিমাম মান নিতে বলতো তাহলে হয়তো আমি 6 নিতাম, তাই না? আর যদি তোমাকে এত কিছু নাও করতে, তুমি ডিরেক্ট মনে রাখো 16 দিয়ে বিভাজ্যতার নিয়ম। লাস্ট 4টা ডিজিট যদি 16 দিয়ে ভাগ যায় তো পুরো সংখ্যাটা 16 দিয়ে ভাগ যাবে। 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম, লাস্ট 3টা ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায় পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম, লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা তোমার 4 দিয়ে ভাগ যাবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে মানে আসার প্রবল সম্ভাবনা আছে। বলছে দুটো ট্রেন একই সময়ে পি এবং কিউ থেকে
এবং কিউ এবং পি থেকে যাত্রা শুরু করে। পি এবং কিউ থেকে আসা ট্রেনগুলির গতি যথাক্রমে 25 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 30 কিলোমিটার প্রতি ঘন্টা। যখন তারা মিলিত হয় তখন দেখা যায় কি যে কিউ থেকে আসা ট্রেনটি পি থেকে আসা ট্রেনের চেয়ে 10 কিমি বেশি ভ্রমণ করে নিয়েছে। তাহলে পি এবং কিউর মধ্যে দূরত্ব কত? দেখো এই অঙ্কটা করার না 3-4টা নিয়ম আছে, বেসিকও আছে, বেসিক থেকে করলে তোমার অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? আমি তোমাকে এটা একদম শর্ট ট্রিক বলে দিচ্ছি। দেখো কি করবা, প্রশ্ন যখন পড়বা তখন তো এই প্রশ্নটা বাড়িতে তুমি 2-3 বার প্র্যাকটিস করে নেবা। তাহলে পরীক্ষাতে তোমার কি প্রশ্ন দেখে চিনতে পেরে যাবে যে তোমার কিভাবে করতে হবে। দেখো প্রশ্নটা তো একটা জিনিস তোমাকে চেনার জন্য আছে যে ট্রেন দুটি একই সময়ে এখান থেকে একটা ডিস্টেন্স আছে পি থেকে কিউ যাচ্ছে, ঠিক আছে? পি থেকে যে ট্রেনটা যে সময় ছাড়ছে কিউ সেই সময় ছাড়ছে, মানে কি সময় এক সমান আছে। এবার কি হচ্ছে, দুজনা বিপরীত দিকে যাচ্ছে, এ কিউ থেকে পি এর দিকে যাচ্ছে আর এ হচ্ছে পি থেকে কিউ দিকে যাচ্ছে একটা ট্রেন। বলছে না পি থেকে কিউ আর কিউ থেকে ট্রেন। তাহলে তুমি মনে রাখবা যখন দুটো ট্রেন একই সময়ে বিপরীত দিকে যাতায়াত মানে এ এদিকে যাবে এ এদিকে যাবে, সে সময় তুমি কি করবা, যেহেতু সময় তোমার সেম আছে, তো এখানে কি হয়ে যায়, সময় তোমার সমানুপাতি হয়ে যাবে দূরত্বের, ঠিক আছে? মানে কি সময় যেটা হবে যেটা মানে সময় ঠিক না, মানে গতি আর কি, সরি, ঠিক আছে, সময় না, এটা হবে গতি। গতি যদি হবে, সময় যদি সমান থাকে, মনে রাখবা যখন সময় সমান থাকবে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক থাকবে, সময় সমান দেওয়া থাকবে, দুটো ট্রেন দুটো জায়গা থেকে একে অপরের দিকে যাতায়াত শুরু করবে, সেই সময়ে তাদের গতি হয়ে যাবে দূরত্বের সমানুপাতি, ঠিক আছে? মানে যা গতির মান হবে সেটাই দূরত্বের মান হবে। এবার দেখো পি এর গতি কত বলেছে আমাকে, যে পি থেকে গেছে, পি থেকে কিউ, এর আমাকে বলে দিয়েছে 25, এর আমাকে বলে দিয়েছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা। আর কিউ থেকে যে এসছে সে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, মানে এ এদিকে যাচ্ছে এ এদিকে যাচ্ছে। যদি এটা আমি কাটি কি হবে, 5 5 25, 5 6 30, ঠিক আছে? তার মানে গতি যদি 5:6 অনুপাতে হয় তাহলে দূরত্বও কি হবে, দূরত্বও তোমার 5:6 অনুপাতে হবে। কেন? কারণ সময় কনসেপ্টটা হচ্ছে যখন সময় যখন সমান থাকে গতি দূরত্ব এক সমান হয়ে যায়, গতি দূরত্বের সমানুপাত হয়ে যায়, ঠিক আছে? এবার দেখো এই সংখ্যাটা এখান থেকে তুমি অঙ্ক কিন্তু সলভ করে নিতে পারো, তোমাকে আর বেশি দূর এগোতেও হবে না। দেখো কি দিয়েছে, দূরত্ব আমাকে 5:6 অনুপাতে দিয়েছে, ঠিক আছে? আর দূরত্বই জানতে চাই, মানে যে অপশনটা তোমার ঠিক হবে সেটা 5 6 11 মাল্টিপল হবে। এখান থেকে তুমি এটা অ্যান্সার মানে পুরো সলভ না করেও করতে পারবা, ঠিক আছে? কিন্তু চলো আমরা পুরো সলভ করি। এবার কি বলছে, এই দূরত্বের রেশিও আমি পেয়ে গেলাম 5:6। বলছে তারা যখন মিলিত হয়, এই ট্রেনটা এদিকে গেল এই ট্রেনটা এদিকে যখন একটা জায়গায় মিলিত হচ্ছে, তখন দেখা গেল কিউ থেকে আসা ট্রেনটি মানে এই ট্রেনটি পি থেকে আসা ট্রেনের চেয়ে 10 কিমি বেশি ভ্রমণ করেছে। মানে এ বেশি ভ্রমণ করেছে এর থেকে, তো এর থেকে কত বেশি ভ্রমণ করেছে, 1 ইউনিট বেশি ভ্রমণ করেছে। আরে এই 1 ইউনিটের মান আমাকে দিয়ে দিয়েছে 10 কিলোমিটার। 1 ইউনিট যদি 10 কিলোমিটার হয় তাহলে পি কিউর মোট দূরত্ব কত, 5 6 11, 10-এর সাথে 11 গুণ করে দাও, 110 কিলোমিটার, ঠিক আছে? এইভাবে তুমি করে নিতে পারবা। তো তোমাকে পরীক্ষার সময় তুমি কি অ্যাপ্রোচ রাখবা, দেখো পরীক্ষার সময় তুমি রাখবা, দেখো একটা ট্রেন এই দিক থেকে এইদিকে যাচ্ছে আর একটা ট্রেন এই দিক থেকে এই সাইড থেকে এই সাইডে যাচ্ছে, ঠিক আছে? দুজনের সময় কি টাইম দেওয়া আছে, একই সমান টাইম দেওয়া আছে। তার মানে কি যখন টাইম এক সমান আছে একে অপরের বিপরীত দিকে যাচ্ছে তখন কি যেটা স্পিড হবে সেটাই সমানুপাতি, মানে সেটাই সমান সমান হয়ে যাবে তোমার দূরত্বের, ঠিক আছে, ডিস্টেন্সের। মানে স্পিড এর 25 দিয়েছিল তো এর 26 দিয়েছে, 30 দিয়েছে, তার মানে কি এটাই ডিস্টেন্স হয়ে যাবে। তো তুমি করবা কি, দেখো তুমি করবা হচ্ছে সবার প্রথমে 25 আর 30 লিখে দিবা, ঠিক আছে? কাটলা 5:6 হয়ে গেল। এবার বলবে যে একজন একজনের থেকে বেশি গেছে, এটা তোমাকে প্রশ্নে বলবেই ওরা। তো তুমি দেখে নেবা কত ইউনিট বেশি গেছে, 1 ইউনিটের মান তুমি প্রশ্নে দিয়ে দিবে আর টোটাল ইউনিট যেটা থাকবে সেটা তুমি গুণ করে দিবা। তো এইভাবে তোমার অঙ্ক হয়ে যাবে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এ বি সি যথাক্রমে 1/2:1/3:1/6 অনুপাতে তাদের মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। 6 মাস পর এ তার মূলধনের অর্ধেক তুলে নেয়, বি তার মূলধনের 50% বৃদ্ধি করে এবং সি তার মূলধনের 100% বৃদ্ধি করে। 1 বছর পর মোট 24,84,84,000 টাকা লাভের মধ্যে সি এর অংশ কত? দেখো এইরকম তোমাকে পার্সেন্ট মানে এটা কিসের অঙ্ক, তোমার পার্টনারশিপের অঙ্ক। সবার প্রথমে তুমি এই পার্টনারশিপের অঙ্ক যখন তোমার জটিল ভগ্নাংশ দেওয়া থাকবে ফ্র্যাকশনে, সেটা তোমার প্রথম কাজ হবে এটাকে সরল ভগ্নাংশে পরিণত করা। তো দেখো 1/2:1/3:1/4, এটাকে যদি আমাকে সরল ভগ্নাংশে পরিণত করতে হয় কি করতে হবে, প্রথমে যে হর আছে এই হরের এলসিএম নাও, 2 3 আর 6, এর এলসিএম নিলে কত হবে 6। এবার এই এলসিএম কে পুরো ফ্র্যাকশনের সাথে তোমার গুণ করতে হবে। 1/2 কে যদি আমি 6 দিয়ে গুণ করি তো 2 দিয়ে 6 কেটে যাবে 3 বারে, তো 3 1 3,
একের 3কে 6 দিয়ে গুণ করি তো 3 বারে কেটে যাবে 2 বারে, 2 এককে 2, আর 6 দিয়ে 6 কেটে যাবে 1। মানে এ বি সি এর তোমার অনুপাত কত পেয়ে গেলাম? 3:2:1। ঠিক আছে, তো এটাকে আমি লিখে দিই ভালো করে। দেখো, এ বি আর সি, এর আমি পেয়েছিলাম 3, বি এর আমি পেয়েছিলাম 2, সি এর পেয়েছিলাম 1। এবার দেখো, যেহেতু এখানে টাকার ব্যাপার আছে, লাস্টে শূন্য আছে, তো আমি এই 3, 2, 1কে আমি লাস্টে শূন্য করে দিলাম। ঠিক আছে, কারণ কি এখানে দেখো বৃদ্ধি করা, মানে কমানো এইসব করা আছে, তো তো এই যদি আমি শূন্য না নিই তাহলে ব্যাপারটা কি তোমার মানে আবার দশমিকে চলে আসবে। সেই জন্য আমি শূন্য যদি নিই তাহলে অ্যাটলিস্ট দশমিকে তোমার আসবে না। ঠিক আছে, তো চলো, বলছে 6 মাস পর এ তার মূলধনের অর্ধেক টাকা তুলে নেয়। মানে এই 30 টাকা এ 6 মাস অবধি চালিয়েছে। এবার 6 মাসের পর এই 30 টাকার বলছে অর্ধেক টাকা তুলে নেবে। 30 টাকা থেকে অর্ধেক টাকা তুলে নেয়, কত? 15 টাকা থাকবে। এই টাকাটা কমাস চালাবে বাকি 6 মাস, 1 বছর। চলো, বি এর ক্ষেত্রে কি বলছে? বি তার মূলধন, আচ্ছা সবাই 6 মাস পর পর আছে, ঠিক আছে। 6 মাস পর বি কি করছে? তার মূলধনের 50% বৃদ্ধি করছে, মানে 20 টাকা দিয়ে ও 6 মাস চলেছিল। তারপরে এর যদি 50% বিক্রি করে, তাহলে দেখো 2 এর যদি 50% বৃদ্ধি করে তাহলে কত আসবে? 3-এর 2, মানে 2 বারে হচ্ছে 10, 30 টাকা। মানে এই 30 টাকা 6 মাস, তারপরে 6 মাস চালিয়েছিল। তারপরে সি, সি এর কি বলছে? সি 6 মাস তো এই টাকাটা চালিয়েছে, প্লাস 6 মাস পর 100% বৃদ্ধি করছে। 100 টাকা 100% মানে কি ডবল করে দিচ্ছে, মানে এই 20 টাকা বাকি 6 মাস চালিয়েছে। চলো, এবার আমি যদি গুণ করি, দেখো সবটাতে 6 6 6 6 কমন আছে, তা আমি প্রত্যেকটা 6 কেটে দিচ্ছি। এই 6 কেটে দিলাম, এই 6 কেটে দিলাম, এই 6 কেটে দিলাম, কারণ কি সবটাতে 6 কমন আছে। গুণ করো, 30 আর 15 45, 30 আর 20 50, 20 আর 10 30। তাহলে কত অনুপাতে পেলাম? 45, 50 আর 30 অনুপাতে আমি তিনজনে এবিসি এর অনুপাত পেয়ে গেলাম। ঠিক আছে, এবার বলছে এটা কি মানে মানে ইনভেস্ট করার পর এই টাকাটা ইনভেস্ট করেছে, এবার তারপর বছরের পর এত টাকা লাভ হয়েছে। এবার কি তুমি যদি 10 টাকা ইনভেস্ট করো তাহলে তোমার প্রফিট কি সেই 10 টাকার উপরেই না আসবে? ধরে না তোমার 10 টাকা ইনভেস্ট করে তো তোমার 20 টাকার উপর প্রফিট আসবে। মানে কি যে টাকাটা ইনভেস্ট করা হয় সেই টাকার উপরেই প্রফিট আসে। মানে এই এ 45 টাকা ইনভেস্ট করেছে, বি 50 টাকা ইনভেস্ট করেছে, সি 30 টাকা ইনভেস্ট করেছে, আর এই অনুপাতেই এরা হচ্ছে নিজেদের পয়সাটা পাবে। ঠিক আছে, তো কত আছে? 24,84,000। চলো, তো এটাকে আমরা কাটতে পারি। দেখো 5 বারে যদি কাটি, 5 9 45, 5 10 50, 5 6 30, কত হলো? 9 6 15, 15 10 25, 25 রেশিওর মান আমাকে দিয়ে দিয়েছে। কত দিয়েছিল? দিয়েছিল আমাকে 24,84,000। ঠিক আছে, 24,84,000। এবার দেখো এটা কাটাকাটি করলেই চলে আসবে। 5 দিয়ে যদি আমি কাটি, 5 5 25, দেখো 5 4 20, 4 8, 5 9 45, 3 4, 5 6 30, 5 8 40, 0 0। ঠিক আছে, তারপর আবার 5 দিয়ে কাটো, 5 দিয়ে যদি কাটি, 5 9 45, 4 6, আবার 5 9 45, 1 8, 5 3 15, 5 6 30 0। মানে 1 অনুপাতের মান আমি পেয়ে গেছি 99,360। আমাকে জিজ্ঞেস করেছে সি এ কত টাকা পাবে। তো সি এর 6 আছে, 6 দিয়ে গুণ করে দাও। দেখো কত হচ্ছে? 6 0 0, 6 6 36 6, হাতে থাকলো 3, 6 3 18, 18 আর 3 21 1। দেখো তো ইউনিট ডিজিট আসছে একটাও 16। দেখো একটা 16 আছে, 160, তাই না? তাহলে তোমার পুরোটা করার দরকার নেই। 5,96,160 টাকা তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এরকম একটু ক্যালকুলেটিভ তোমাকে অঙ্ক দিচ্ছে। ঠিক আছে, তাই যেগুলো তোমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেই অঙ্কগুলো তোমরা ফটাফট করে নিও, কারণ এগুলো তো তোমাকে একটু ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ তো করতেই হবে না, এখানে তো আর কিছু করার নেই, তাই না? তো চলো, এই ছিল আজকের আমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। কেমন, কোথাও যদি কোনো অঙ্ক তোমার বুঝতে যদি সমস্যা হয়, ঠিক আছে, তাহলে সেই অঙ্কটা আমাকে সেই কমেন্টে পিন করে দিবা, টাইমারটা দিয়ে। ঠিক আছে, আমি বুঝে যাবো। পরের নেক্সট ক্লাসে আমি তোমাকে সেই অঙ্কটা আবার ভালো করে বুঝিয়ে দিব। কেমন? আর বাকি এখন আমরা যতদিন তোমাদের 8 9 তারিখে পরীক্ষা আছে তার আগে আমরা ম্যাক্সিমাম অঙ্ক প্র্যাকটিস করে নেবো। ঠিক আছে, প্রতিদিন হতে পারে 2টো করে অঙ্ক আমি তোমাদেরকে ভিডিও দিতে পারি, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করে নিও। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।